আজ আর কাল গোটা দেশ জুড়ে সিটেটের আয়োজন করা হয়েছে, তোমরা জানো। প্রত্যেকদিন ফার্স্ট হাফে পেপার 2 হচ্ছে, আর তারপর দুপুরবেলা থেকে পেপার 1 হচ্ছে। মূলত আজকের ক্লাসটা আমাদের সংবিধানের, যেটাতে আমি আসছি, এটাও রেখেছি, কিন্তু সংবিধান তো স্পেসিফিক পড়ছি আমরা, কিন্তু ওটা আসলে অন্য পেপার। যেখানে সংবিধান একটা পার্ট, বাকি হিস্ট্রি জিওগ্রাফি থেকে যেরকম আসে সেরকম আমাদের আপার প্রাইমারিতে। পেপার 1টা সম্পূর্ণ আলাদা, ওটা একদম প্রাইমারি লেভেলের জন্য। আজকেই পরীক্ষা হয়েছে, এআই দিয়ে বাংলা অনুবাদ করলাম, জানি না কতটা ঠিক হয়েছে। একটু সেজন্য দেখে দেখে করতে হবে, ভুল হলে কোশ্চেনটাকে ইয়ে করে যেতে হবে, পরে যখন আবার অফিসিয়াল একটা কিছু বেরোবে। এখন তাড়াতাড়ি করে একটু বার করলাম, আলোচনা করবো বলে। তোমরা মাইক অন করে অংশগ্রহণ করো। ভাষাও মাঝে মাঝে দুর্বোধ্য হয়ে যাবে, যেটা বললাম, তাড়াহুড়োর মাথায় একটু বাংলা করেছি এগুলোকে। নিচের কোন বুদ্ধিমত্তা একজন ব্যক্তিকে অন্যের মেজাজ, অনুভূতি বা প্রেষণা বুঝতে তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? স্যার বি হবে। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এটার বানানটা হচ্ছে এটা বানানো হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল। তারপর ভাষাগত বুদ্ধি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে স্পেশাল, SPATIAL। স্যার এ হবে তাহলে। ইন্ট্রাপার্সোনাল। হ্যাঁ স্যার। গার্ডেনারের বহুমুখী তত্ত্ব অনুযায়ী যারা অন্যের আবেগ, উদ্দেশ্য এবং মেজাজ বুঝতে পারদর্শী, তাদের মধ্যে আন্তঃব্যক্তিক বুদ্ধি থাকে, অন্তর্ব্যক্তিক নয়, আন্তঃব্যক্তিক। ইন্টারপার্সোনাল। গার্ডেনারের বহুমুখী বুদ্ধি তত্ত্বে আছে। অন্যদের মনোভাব বোঝা যেটা, সেটা ইন্টারপার্সোনাল। লিঙ্গ ভূমিকা, জেন্ডার রোল সম্পর্কে একটি শিশুর প্রাথমিক প্রত্যাশা ও অভিজ্ঞতা কোথা থেকে আসে? লিঙ্গ ভূমিকা, জেন্ডার রোল। সি পরিবার। একদম পরিবার, কারণ পরিবার হচ্ছে সামাজিকীকরণ, সামাজিকীকরণের একদম প্রাথমিক যদি স্টেপ বলতে পারো, বা প্রাথমিক স্টেজ যদি বলতে পারো, একটা বাচ্চা জন্মাচ্ছে, তার কাছে প্রথম সামাজিকীকরণ কোথায় হচ্ছে? তার পরিবারে হচ্ছে, তাই না? তারপরে প্রতিবেশী হচ্ছে, তারপরে রিলেটিভ হচ্ছে, তারপরে বিদ্যালয় হচ্ছে। তাহলে সি পরিবার। তারপরে সৃজনশীল বা গঠনমূলক মূল্যায়ন, খ ফরমেটিভ অ্যাসেসমেন্ট একটি অপরিহার্য। স্যার ফরমেটিভ এটা অ্যাসেসমেন্ট। খ বলছো? বলছে যে শিক্ষার্থীদের গ্রেড প্রদান করা, এক হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, দুই হচ্ছে মূল্যায়নের মানদণ্ড বা ক্রাইটেরিয়া স্পষ্ট করা, তারপর বছরের শেষে একটা পরীক্ষা নেওয়া, এটা একদমই নয়, এটা সামেটিভ হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র মেধার ভিত্তিতে তুলনা করা। মেধার ভিত্তিতে তুলনা মানে গ্রেডিং আর কি, বুঝতে পেরেছো? মেধার ভিত্তিতে একটা A গ্রেড করলে, একটা B গ্রেড করলে তুলনা করছে দুজনের মধ্যে, এরকম সেটা নয়। তাহলে এখানে ঠিকই বলেছো, মূল্যায়নের মানদণ্ড বা ক্রাইটেরিয়া স্পষ্ট করা। তারপরে ডিসগ্রাফিয়া সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? আ- আমরা যে এই মুহূর্তে প্রশ্নপত্রটা করছি, এটা আজকে দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত গোটা ভারতবর্ষ জুড়ে যে সিটের পেপার 1 হয়ে গেল আজকে বিকেল বেলায়, সেই কোশ্চেন পেপারটা করছি এই মুহূর্তে। ডিসগ্রাফিয়া সম্পর্ক কালকে আবার আছে, কালকে পেপার 2 আছে, সব ফার্স্ট হাফে, আবার সেকেন্ড হাফে পেপার 1 আছে। ডিসগ্রাফিয়া সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? খ ওই যে ডিসগ্রাফিয়া হচ্ছে, এটা একটি শিখন অক্ষমতা। আর সেকেন্ড হচ্ছে
এটি স্যার একটি ঘ। ঘ বলছো, আচ্ছা। তারপর যেটি নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, থার্ড হচ্ছে এটি কোনো সমস্যাই নয়। ঘ হচ্ছে ক এবং খ উভয়ই সঠিক। তো শিখন অক্ষমতা তো বটেই, কারণ এই যে এগুলো ডিসগ্রাফিয়া ডিসলেক্সিয়া এগুলো সবই তো লার্নিং ডিসেবিলিটির মধ্যেই আসে, তাহলে ক এর অন্তর্গত এই সমস্তগুলোই। এবার সেকেন্ড হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, ডিসগ্রাফিয়াটা একটা নিউরো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বটে কিনা। কারণ ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে ওর হাত পা সঠিকভাবে বিকশিত হয়েছে, তবুও বাচ্চাটা মেন্টালি জিনিসটাকে নিতে পারছে না, তো প্রসেস করতে পারছে না, তো তাই সেখানে একটা নিউরো ডেভেলপমেন্ট ব্যাপার তৈরি থেকেই যাচ্ছে। তাই এখানে ক এবং খ উভয়ই সঠিক, দুটোই হবে এখানে answer। বেশ, তারপর 5, প্রগতিশীল শিক্ষা প্রোগ্রেসিভ এডুকেশন শিক্ষণকে সহজতর করার জন্য কোন ধরনের চিন্তার উপর জোর দেওয়া উচিত? স্যার বি। হ্যাঁ, প্রগতিশীল শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে নিজে মানে নিজে চিন্তা খ করতে এবং খ প্রশ্ন করতে, হ্যাঁ, নিজে চিন্তা প্রগতিশীল মানে প্রোগ্রেসিভ, তাহলে সেখানে তো শিশুকে নিজেকে প্রশ্ন করতে, নিজেকে যাতে চিন্তা করতে পারে সেরকম কিছু তো সবসময় উৎসাহিত করতে হবে, তাই না? তাহলে মানসম্মত পরীক্ষা মানে স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং, যদি এ, উম, হ্যাঁ, দাঁড়াও, প্রশ্নটা কি আছে যে স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং মানসম্মত পরীক্ষা, সেটা প্রোগ্রেসিভ এডুকেশনে হতে পারে না। কারণ একটা প্রোগ্রেসিভ এডুকেশনে ক্লাসের মধ্যে সব ধরনের স্টুডেন্টই আছে, তাহলে সেখানে যদি একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং সবার জন্য একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি যে এখানে সবাইকে 90 পেতেই হবে তবেই আমি এখানে সবাইকে পাস করাবো পরের ক্লাসে, তো দেখা যাচ্ছে সেখানে ডিসগ্রাফিয়া বা ডিসলেক্সিয়া সম্মত কিছু বাচ্চা আছে, সম্পন্ন কিছু বাচ্চা আছে, তো তাদের পক্ষে তো সেই ধরো একটা 70% বা 80% তুমি পাস করানোর জন্য যেটা ঠিক করে দিয়েছো সেটা তাদের পক্ষে অন্যায় করা হবে না। বা একটা বাচ্চা অটিস্টিক, তুমি তাকেও স্কুলে ভর্তি নিয়েছো, তো সে ওই নাম্বারটা পাবে নাকি পাস করার জন্য? তাহলে প্রোগ্রেসিভ এডুকেশন বলতে কিন্তু সমস্ত বাচ্চার কথাই ভাবা হবে, তাই না? তাহলে সেখানে রোড রোড হবেই না, স্ট্যান্ডার্ডাইজ টেস্টিংটা এখানে হবে না, শিক্ষক কেন্দ্রিক শেখানো তো হতেই পারে না, শিশু কেন্দ্রিক শেখানো হতে হবে। তাহলে একমাত্র এখানে রিফ্লেক্টিভ থিঙ্কিংই হবে, মানে প্রতিফলিত চিন্তা ভাবনা। প্রতিফলিত চিন্তা ভাবনা মানে ওইটাই যে প্রশ্ন করতে উৎসাহিত করা, নিজে থেকে চিন্তা ভাবনা করার, নিজের ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষমতা বা ক্রিয়েটিভিটি বাড়ানো, এরকম। তারপর 5, রাধা মনে করে যে ছায়ার তুলনায় রোদে কাপড় দ্রুত শুকায়, রাধার এই ধারণাটি বিকাশের কোন দিকটি প্রকাশ করে? আচ্ছা, এই প্রশ্নটা না একটু উম একটা লাইন উড়ে গিয়েছে। সেটা হচ্ছে যে রাধা মনে করে যে ছায়ার তুলনায় রোদে কাপড় দ্রুত শুকায়, দিয়ে এইখানে ছিল যে রোদ, তাহলে সে ভাবলো মানে এরকম, তাহলে সে ভাবলো বা সে ভাবলো যে রোদ কাপড় শুকাতে সাহায্য করে। রাধা মনে করে যে ছায়ার তুলনায় রোদে কাপড় দ্রুত শুকায়, সে ভাবলো যে রোদ কাপড় শুকাতে সাহায্য করে, এটি এই ধারণাটি বিকাশের কোন দিকটি প্রকাশ করে? এটা খ হবে স্যার, কারণ ও প্রভাব। একদম একদম, এটা ইগোসেন্ট্রিজম নয়। ইগোসেন্ট্রিজম মানে হচ্ছে নিজে নিজের মধ্যে একটা কথা বলে যাচ্ছে সমানে, সেটা হচ্ছে ইগোসেন্ট্রিজম। বস্তু থাকতো অবজেক্ট পার্মানেন্সও নয়, যে একটা জিনিস চোখের সামনে এসেছে সেইটা নিয়ে চিন্তা করছে, প্রতীকী চিন্তা সিম্বলিক থটও নয় জিনিসটা। এটা কারণ এবং প্রভাব, নিজে নিজেই মনের মধ্যে কারণ বানাচ্ছে, নিজে নিজেই সেটার আবার এফেক্টও ভেবে নিচ্ছে। তারপর ভাইগটস্কির মতে স্ক্যাফোল্ডিং এর সঠিক প্রয়োগ কোনটা? গ। গ। একটা স্ক্যাফোল্ডিং মানে একটা মানে সেই একটু হালকা তাকে ইয়ে করে দেওয়া, বুঝিয়ে দেওয়া, তারপর তাকে নিজে থেকে ভাবতে দেওয়া বা করতে দেওয়া। তাহলে একটা শিশুকে অর্ধেক সমাধান করে দেওয়া, করা সমস্যা দেওয়া যাতে সে ইঙ্গিত পায়, হিন্ট দিয়ে দেওয়া। এখানে আমি ভেঙে ভেঙে দিয়েছি, যেমন এই 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্নের আবার এখানে উত্তর দিয়ে দিয়েছি, দিয়ে আবার এখানে পার্ট 2 গুলো আবার তারপর থেকে করেছি, একবারে 30টা শেষে উত্তর দিইনি।
তারপর হচ্ছে 8, শিখন অক্ষম, লার্নিং ডিসেবিলিটি, শিক্ষার্থীদের পড়ানোর জন্য নিচের কোনটি বর্জন করা উচিত? স্যার সি। বর্জন বলেছে, একদম ঠিক বলেছে এখানে। মানে স্ট্যান্ডার্ডাইজেশন মানেই বলে দিলাম একটু আগে, যেটা হচ্ছে একটা মান তুমি ঠিক করে দিচ্ছ, দিয়ে সবাইকে বলছো সে ততটা অব্দি যেতে। এখানে বলছে শিক্ষণও অক্ষম, ডিসেবিলিটি আছে, তো তাদের জন্য তুমি বলতে পারো যে তুমি ভাই 30% পেতেই হবে, তুমি পাস করাবো। তুমি আগে থেকে একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছো যে এতটা স্ট্যান্ডার্ড তোমাকে পেতে হবে, তবে তুমি হবে। তো এখানে এটা হবে, এটাই অ্যান্সার, যেটা বর্জন করা উচিত। আইইপি, ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন প্ল্যান মনে হয়, স্বতন্ত্র সেন্সারি মাল্টি সেন্সারি পদ্ধতির ব্যবহার, এটাও হবে। এবং ব্যক্তিগত সহায়তা, এটাও ঠিক, ঠিকই আছে, তাহলে মানসম্মত স্ট্যান্ডার্ডাইজ কোর্স। আচ্ছা, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, মানে যার অটিজম আছে এমন শিশুদের ক্ষেত্রে কোনটি সহায়ক? স্যার খ। হ্যাঁ, অটিজম আক্রান্ত শিশুদের ইন্দ্রিয়গত উদ্দীপনা মানে সেন্সরি ইনপুট নিয়ন্ত্রণের সমস্যা হয়। মানে ও চাইছে একটা হাত নাড়াতে, কিন্তু হয়তো অন্য হাতটা নড়াচ্ছে, বা যেটা করতে চাইছে সেটা করতে পারছে না হাতটা ঠিক মতো। তো তাই তাদের শান্ত রাখতে এবং শেখাতে সেন্সারি রেগুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে। তো দেখা যাচ্ছে একটা জায়গায় বসে থাকতে পারে না, সমানে হেঁটেই যায় মানে কোন একটা জায়গাতে, তাই না? যে দেখা যায় একটা জায়গাতে হয়তো, মানে বিয়ে বাড়িতে ধরো সবাই খেতে বসেছে, এবার অটিস্টিক বাচ্চা বসে থাকে, সে নিজের মতো হয়তো চিৎকার করে ওঠে বা বারবার করে ওঠে, হাঁটাচলা করে এরকম, মানে যেটা সেই মুহূর্তে যে উদ্দীপনাটা, ইন্দ্রিয়গত উদ্দীপনাটা ও অ্যাকচুয়ালি কাজ করতে চায়, কিন্তু সেটা পারে না, ওটার উপর নিজের কন্ট্রোল থাকে না ওর। একটি শিশু যখন কোনো প্রশ্ন সমাধান করতে গিয়ে নিজে নিজে কথা বলে, টক্স টু সেলফ, ভাইগটস্কির মতে একে কি বলা হয়? এ ক। এ। এই ইগোসেন্ট্রিক স্পিচ আর প্রাইভেট স্পিচের মধ্যে পার্থক্য কি? ইনার স্পিচ। আমি বলে দিচ্ছি দাদা, আমি পার্থক্যটা বলার জন্য দেখে নিচ্ছি আগে। ওই যে ইগোসেন্ট্রিক স্পিচ যেটা, সেটা মেনলি 3 থেকে 7 বছর বয়স পর্যন্ত হয়, আর এটা হয় 7+। বাপরে, সেটা হয় 7+ বছরের জন্য। দুটোই ভাইগর্স কি বলছে? স্যার তাহলে করা হবে আত্মকেন্দ্রিক কথা। না না, শিশুর সংজ্ঞা কি 7 বছরের প্লাস হলে সে শিশু নয়, সেও শিশু। ওই যে সোশ্যাল ইগোসেন্ট্রিক স্পিচটা হচ্ছে যে, না তো তাও নয়, দাঁড়া দাঁড়া। স্যার ইগোসেন্ট্রিক বলতে হচ্ছে ওই হচ্ছে কোনো জিনিস সে নিজের মনে করে, মানে এরকম কিছু। উম, দেখছি দাঁড়া একটা। দেখা যাচ্ছে ইগোসেন্ট্রিকটা হচ্ছে টু গাইড ওন বিহেভিয়ার অ্যান্ড সলভ প্রবলেম। ইউজ, আর যেটা হচ্ছে যে প্রাইভেট স্পিচটা হচ্ছে ইউজ ফর কমপ্লেক্স রিফ্লেকশন, প্ল্যানিং অ্যান্ড সেলফ রেগুলেশন। টু গাইড ওন বিহেভিয়ার আর সেলফ রেগুলেশন একই, প্রচুর কাছাকাছি। ইগোসেন্ট্রিকটা হুম। স্যার তাহলে ক্ষয় হবে। এক এক মিনিট টাইম দেবো, আমি একটু দেখে নিচ্ছি। তো যে ইগোসেন্ট্রিক স্পিচটা কিরকম, দেখো বলছে এটা সাধারণত 3 থেকে 7 বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়, যেখানে শিশু নিজেই নিজের সঙ্গে জোরে জোরে কথা বলে। সে অন্যকে কিছু বোঝাবার জন্য কথা বলে না, বরং নিজেকেই বলে বলে নিজের কাজটা পরিচালনা করে। যেমন তুমি ওকে একটা ধাঁধা দিলে, ও নিজের মনেই বলছে, আরে তাহলে লাল টুকরোটা কোথায়,
আচ্ছা তাহলে এইখানে নীল টুকরোটা বসবে, এইবার এটাকে এখানে বসায় এরকম। আর ইনার স্পিচটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে অর্থাৎ 7 বছর বয়সের পর এই বাইরের কথাগুলি তখন মনের ভেতরে চলে যায়, যেটাকে আমরা তখন চিন্তা বা থট প্রসেস বলি। তাহলে শিশু যখন বড় হয়, ধরো 12 বছর বয়সে একটা কঠিন ধাঁধা মেলাবে, সে আর মুখও শব্দ করবে না, কিন্তু মনে মনে মানে ভাববে, আরে লালটা মিলছে না, নীলটা ট্রাই করি, এখন এটা ঠিক আছে, এরকম। তাহলে এটাকে বলছে যে ইনার স্পিচ। তাহলে একটা শিশু যখন কোনো প্রশ্ন সমাধান করতে গিয়ে নিজে নিজে কথা বলে, টক টু সেলফ, ভাইগটস্কির মতে একে কি বলে? এবার ঠিক আছে, জোরে বলে না মনে মনে বলে সেটা আর বলে দেয় না। জোরে জোরে বললে কিন্তু এটা ইগোসেন্ট্রিক, আর যদি মনে মনে বলে তখন সেটা ইনার স্পিচ। হ্যাঁ স্যার, মানে দুটোই যেন ঠিক আবার। দুটোই যেন ঠিক, এরকম একটা, ঠিক আছে। যাই হোক, হতে পারে যে মানে ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে আমার হয়তো কোশ্চেনটার অর্ধেকটা ওঠেনি, এরকম আর কি, এবং কিছুটা হিন্ট দেওয়া ছিল। ছোটবেলায় আমরা যা যা জোরে কাজ করতাম, সেটা হচ্ছে ইগোসেন্ট্রিক, মনে মনে যা বলি সেটা হচ্ছে ইনার। আর তুমি যেটা বললে ওটাও দেখতে গেলে একরকম ভাবে একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ওটা হচ্ছে অহং কেন্দ্রিক একটা, আর ইনার স্পিচটা হচ্ছে অন্তর্নিহিত। এই দুটি শিশুর মানসিক বিষয়। যখন কোনো শিশু, যখন একটি শিশু যখন কোনো প্রশ্ন সমাধান করতে গিয়ে নিজে নিজে কথা বলে, ভাইগটস্কির মতে একে কি বলে? তাহলে এটাকে বাদই দিচ্ছি, বুঝলে? এটা বাদ দিচ্ছি। তারপরে পেঁয়াজের মতে জ্ঞানীয় বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট কিভাবে ঘটে? স্যার বি। একদম 4টি পর্যায়ে। তারপর, হ্যাঁ, তারপর হচ্ছে রমা মনে করে যে সে তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে বলে তার ভাই অসুস্থ হয়ে পড়েছে। রমা বিকাশের কোন পর্যায়ে আছে? মানে একটা রমা বলে একটা মেয়ে তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তারপরে দেখেছে যে ভাইটা অসুস্থ হয়ে পড়েছে, দিয়ে ও মনে মনেই ভেবেছে যে আচ্ছা তাহলে আমি খারাপ ব্যবহার করলাম, তার জন্যই হয়তো আমার ভাই অসুস্থ হয়ে পড়লো। মানে হয় না যে আমি ওকে আমি অভিশাপ দিলাম বা পাপ দিলাম, সেই জন্যই, মানে আমি মনে মনে ভাবলাম যে ও দেখেছো ওই খারাপ কাজটা করেছে, সেই জন্য ওর সাথে এমনটা হলো। আদৌ হয়নি ওইটার জন্য, কিন্তু আমি মনে মনে নিজেকে এটা ভেবে নিলাম, এরকম একটা ব্যাপার। স্যার ডি। স্যার গ- প্রাক সচেতনমূলক স্তর। হ্যাঁ, হ্যাঁ ক হবে। যে এই স্তরে শিশুরা মনে করে যে তাদের কাজের মাধ্যমেই সবকিছু ঘটছে, ম্যাজিক্যাল থিঙ্কিং। রমা যদি একটা মূর্ত স্তরে, কংক্রিট স্তরে থাকতো, তাহলে সে বুঝতো যে অসুখ হওয়ার পিছনে ব্যাকটেরিয়া বা অন্য কোনো বৈজ্ঞানিক কারণ আছে, তার ব্যবহারে কোনো সম্পর্ক নেই। তাহলে কংক্রিট হয়নি এটা এখনো পর্যন্ত, তাই কংক্রিট অপারেশনাল তো হতেই পারে না। তাহলে এখানে হবে এই যে প্রি অপারেশনাল স্টেজ। জিন এবং পরিবেশ সম্পর্কে নিচে কোনটি সঠিক? শুধুমাত্র জিন শিশুর বিকাশ নির্ধারণ করে, শুধুমাত্র পরিবেশ বিকাশ নির্ধারণ করে। জিন এবং পরিবেশের মিশন একটি জটিল বিষয়, তার প্রভাব কতটুকু সুনির্দিষ্টভাবে বলা কঠিন, জিনের কোনো ভূমিকা নেই। স্যার সি। স্যার গ। সি, হ্যাঁ, এটা খুব সহজ দিয়ে দিয়েছে। কোহলবার্গের মতে শিশুদের নৈতিক বিকাশ কেমন হয়? এটি একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া, এটি একটি নিরন্তর প্রক্রিয়া, এটি শুধুমাত্র শাস্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটি কোনো নিয়ম মেনে চলে না। স্যার ডি। না না, কোন বিকাশ, বিকাশ থামে নাকি? তাই বিকাশ তো কন্টিনিউয়াস। ও স্যার আমি ইটা অন্য ভুল ভেবে। হ্যাঁ, স্যার খ। খ, শিশুদের সঠিক ঠিক ভুল বোঝার যে ক্ষমতা, সেটা ধাপে ধাপে নিরন্তর ভাবে বিকশিত হয়, এটা কোনো আকস্মিক ঘটনা নয়। তাই এটা হচ্ছে একটা নিরন্তর প্রক্রিয়া। নৈতিক বিকাশ মানে কি? নৈতিকতার দিক থেকে সে বিকাশ হচ্ছে, তার মানে কোনটা ঠিক কোনটা ভুল সে বিচার করছে। তাহলে সেটা কি মানে হঠাৎ করে থেমে যায়? তা তো নয়। সবসময় তার সামাজিকতা, তার বিভিন্ন সবকিছু ডিপেন্ড করে, মানে তার নিজস্ব অভিজ্ঞতা সবকিছু ডিপেন্ড করে, সবকিছুর উপর বেস করে সে নিজের জন্য কোনটা ঠিক কোনটা ভুল, করা উচিত কোনটা উচিত নয়, এগুলো নিজে থেকে ঠিক করে, নৈতিকতার বিকাশ ঘটে, যেটা একটা কন্টিনিউয়াস প্রসেস। 15, 15 হচ্ছে যে শিক্ষণের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রেরণা মানে ইনস্টিংটিভ ইনস্ট্রিনসিক মোটিভেশন, এটি সঠিক উদাহরণ কোনটি? অভ্যন্তরীণ প্রেরণা শিক্ষণের ক্ষেত্রে।
এই যে পুরস্কার যেটার জন্য এ পুরস্কার যেটার ঠিক জন্য করতে খেলাধুলো পারেন করা, স্যার। সেটা হচ্ছে শিক্ষকের বকুনি থেকে বাঁচতে পড়া, ক্লাসে প্রথম হওয়ার জন্য পড়া, ব্যক্তিগত আনন্দের জন্য পড়া। একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে পুরস্কার জিতবো বা ক্লাসে প্রথম হব, দুটো একই ব্যাপার। ঠিক আছে, এদের দুটোই একটা প্রাইজ পাবে তুমি শেষকালে। এই প্রাইজটা তুমি কেন পাবে? সেটা তোমার ব্যক্তিগত মনের আনন্দের জন্য। আমার দেখা গেল যে সামনে একটা পরীক্ষা আছে, আমি এই পরীক্ষাটা নিয়ে আমি জানি ওটা পেলে আমি বিরাট কিছু পাবো, একটা পুরস্কার পাবো বা একটা বিরাট হয়তো ভালো চাকরি পাবো, বিরাট কিছু হবে, কিন্তু সেইটা নিয়ে আমার মনে ব্যক্তিগত কোনো আনন্দই নাই। তাহলে এই পুরস্কার যেটা বা একটা ক্লাসে প্রথম হওয়া, এই সবকিছুই কিন্তু যেটার সঙ্গে জড়িত সেটা হচ্ছে ব্যক্তিগত আনন্দের সঙ্গে। তাই অভ্যন্তরীণ প্রেরণা এই মানে মানে এই গয়ের ভেতরেই ক আর ঘ ঢুকে আছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ইচ্ছে করে দিয়েছে, খুব ভালো প্রশ্ন দিয়েছে, সবাই ক খ মিলে আসবে। ছোট শিশুরা শুধুমাত্র মৌখিক নির্দেশ এবং বক্তৃতার উপর নির্ভর করে। এই বিবৃতিটি সম্পর্কে নিচের কোনটি সঠিক? এটি সম্পূর্ণ সঠিক। এটি ভুল, কারণ শিশুরা সক্রিয় অভিজ্ঞতার মাধ্যমেও শেখে। গ, শিশুরা শুধুমাত্র অনুকরণ করে শেখে, আর শিশুরা কিছুই বুঝতে পারে না। স্যার এটা হচ্ছে স্যার বি গ। বি হবে। কিন্তু শিশুরা শুধুমাত্র মৌখিক নির্দেশ এবং বক্তৃতার উপর নির্ভর করে। তারা একটা জিনিস বোঝো, তুমি একটা বাচ্চাকে বলছো যে পরিবেশ দূষণ জানিস, এটা এই যে এই ধোঁয়া বেরোচ্ছে, এটা দিয়ে পরিবেশ দূষণ হচ্ছে, তো তুমি বোঝাচ্ছ মুখে, ঠিক আছে, ও কোনোদিন শিখবে? ও ছাই শিখবে, ও পরিবেশ দূষণ কিছু বুঝবে না। দূষণ আবার কি জিনিস ও সব জানে না। তুমি ওকে যদি বক্তৃতা দিয়ে বোঝাও, ও বুঝবে না। তুমি যখন ওকে দেখবে একটা ধোঁয়ার সামনে দিয়ে নিয়ে যাচ্ছ, যেটাকে খক খক করে কাশি হচ্ছে, তখন ও দেখবে, তখন বললে যে এই দেখেছি, তাহলে ধোঁয়াটা যখন, তাহলে হাওয়াটা আমাদের চারপাশে এয়ারটা তখন কি হয়েছে, পলিউশনে ভর্তি হয়ে গেছে, দূষণ হয়ে গেছে, তাহলে আমাদের কাশি হচ্ছে, এবং এটার ফলে কি হবে, বেশিক্ষণ থাকলে আমরা অসুস্থ হয়ে পড়বো এখানে। তাহলে সে সক্রিয় অভিজ্ঞতার মাধ্যমে তখন শিখলো জিনিসটা, যে কি শেখে। তাহলে একটা শিশুদের শেখা কখনোই মৌখিক নির্দেশ বা বক্তৃতার মাধ্যমে নয়, সেটা সবসময় সক্রিয় অভিজ্ঞতা, মানে নিজে ফিল করে যে অভিজ্ঞতা, সেটা দিয়েই শিখবে সে। সহপাঠী এবং শিক্ষকদের সামনে নিজের কম যোগ্যতাকে আড়াল করার চেষ্টা কিসের উদাহরণ? বাপ, কি দেখতে প্রশ্ন! যে সহপাঠী এবং শিক্ষকদের সামনে নিজের কম যোগ্যতাকে, এটা আমাদের বড়দের মধ্যে প্রচুর হয়। মানে আমি তো যেহেতু কম্পিটিটিভ এর জন্য পড়াই, মানে আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে ধরো এই এমটিএস সামনে জিডি পরীক্ষা আছে, তার জন্য বাড়িতে পড়াই। যেদিন বলবো পরীক্ষা নেবো, সেদিনকে উপস্থিতির হার অর্ধেক হয়ে যাবে। বা কোনো মতে এই স্যার আমার ট্রেনিং আছে, এই পরীক্ষা আছে, করে দেবে। তাহলে নিজের সেদিনকে পড়াটা হয়নি। হ্যাঁ বলো। সি হবে কি? না, সামাজিক লক্ষ্য তো নয়, এটা তো আড়াল করার চেষ্টা হচ্ছে। অ্যাভয়েডেন্স ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, অ্যাভয়েড করা। হ্যাঁ, মানে অ্যাভয়েড করছে, পারফরমেন্স অ্যাভয়েডেন্স। নিজের পারফরমেন্সটা কেমন সেটা অ্যাভয়েড করছে। তাহলে পারফরমেন্স পরিহার লক্ষ্য। যদি পরীক্ষা দিতে আসে সেই দিন, তাহলে সেটা নিজের সাফল্য সন্তানী লক্ষ্য, এরকম বলবে। এটার উত্তর এটা হবে। সামাজিক লক্ষ্য আলাদা। সামাজিক লক্ষ্য উম, ভোট দেওয়া তুমি বলতে পারো, ঠিক আছে, যে আমি জানি যে আমার ভোটটা দরকার, আমার একটা ভোট নিয়ে কি হবে এরকম নয়, আমার একটা ভোট দিয়ে কিরকম হবে এরকম নয়, যে আমার একটা ভোটও গোনা হবে, এবং আমার একটা ভোটও বাকি ভোটগুলোর সমান দামি, তাই আমি ভোট দিতে যাচ্ছি, সেটা বলতে পারো যেটা সামাজিক লক্ষ্য। ঠিক আছে, দক্ষতা পরিহার লক্ষ্য। বাংলায় লেখা আছে, ইংলিশে লেখা আছে মাস্টারি অ্যাভয়েডেন্স। তার মানে হচ্ছে কি বলবো, জিনিসটা এটা আমি নিজে, এটা উদাহরণ একটা, যে আমি নিজে জানি, ঠিক আছে, মানে আমি সিডিপিও পড়াচ্ছি, ইবিএস ও পড়াচ্ছি, অঙ্কও পড়াচ্ছি, কিন্তু কোনোটাতে সে একদম মাস্টার লেভেল, সেই লেভেলে আমি এখনো যাইনি। তাহলে সেই লেভেলে হলে একটা পার্টিকুলার সাবজেক্টে মাস্টার হতাম। তাহলে আমি ওই যে যাইনি, ওটা অ্যাভয়েড করি, আমি অতটা ডেপথে পড়ি না, আমি জানি যে ওই জিনিসটা নিয়ে পড়লেও হবে, কিন্তু তা করতে করতে আমি অন্য সাবজেক্ট নিয়ে পড়তে লাগি। তাহলে সেটাই হয়ে যাচ্ছে একটা মাস্টারি অ্যাভয়েডেন্স ব্যাপার। তারপর শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা, ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধি করার। কম হবে। আচ্ছা, কার্যকর স্যার উপায় কি? বি হবে, বি। হ্যাঁ হুম, বি হবে স্যার। দাঁড়াও দাঁড়াও, পড়তে দাও একটু, হ্যাঁ। আহ, সব উত্তর মুখস্থ করতে বলা ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে আসেই না। শুধু শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, নিজস্ব ধারণা দিতে উৎসাহিত করে, কমন। শুধুমাত্র পাঠ্য বই পড়ার নির্দেশ হতে পারে না, কোনো প্রশ্ন করতে বাধা দেওয়া হতে পারে না। খুবই সহজ দিয়ে দিয়েছিল বি। শারীরিক বিকাশ এবং ভাষার বিকাশের মধ্যে সম্পর্ক কি?
এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। শারীরিক বিকাশ মস্তিষ্কের গঠন, কথা বলার সক্ষমতার উপর প্রভাব ফেলে। ভাষার বিকাশের পর শারীরিক বিকাশ ঘটে। শারীরিক বিকাশ শুধুমাত্র পরিবেশের উপর নির্ভর করে। স্যার খ। খ, শারীরিক বিকাশ বি। কথা বলার খ সক্ষমতার উপর হবে স্যার। নির্ভর ফেলে। মানে শারীরিক বিকাশ বলতে মস্তিষ্ক গঠন লিখে দিয়েছে পাশে ঠিকই, তার সঙ্গে তো মানে স্বরযন্ত্র, সেটা একটা শারীরিক বিকাশ। যদি স্বরযন্ত্রই তৈরি না হয় তাহলে ভাষা কি করে সে উচ্চারণ করবে? তারপর ভাইগটস্কির মতে কগনিটিভ ডেভেলপমেন্ট কিসের দ্বারা পরিচালিত হয়? স্যার গ সি। হবে স্যার গ। গ। সামাজিক মিথস্ক্রিয়া দ্বারা। ভাষা এবং সামাজিক ইন্টারেকশনের দ্বারা। এটা আবার এক্সাম আনসার দিয়েছি এখানে। তারপর বিকাশের সঠিক বৈশিষ্ট্য কোনটি? স্যার এটি এটা খ। শুধুমাত্র লিনিয়ার, বহুমাত্রিক, বহুমুখী, শুধুমাত্র বংশগতির উপর নির্ভর করে, বিকাশ একটা নির্দিষ্ট বয়সে এসে পুরোপুরি থেমে যায়। স্যার বি হবে। বহুমুখী হুম। বি হবে। বিকাশ কোনো একটি নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ থাকে না। শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগীয় সবকটি দিকে একসাথে চলতে থাকে। শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগীয় সবকটি দিক থেকে একসাথে চলতে থাকে। কোনো নির্দিষ্ট দিকে এটি বাড়তে পারে না, আবার অন্যদিকে নির্দিষ্ট দিকে এটি বাড়তে পারে, আবার অন্যদিকে স্থিতিশীল থাকতে পারে। মানে কি বললাম যে শারীরিক ভাবে হয়তো বাড়ছে না, মানসিক ভাবে এটা বাড়ছে, হয়তো সামাজিক ভাবে এটা বাড়ছে না, কিন্তু আবেগীয় ভাবে বাড়ছে, এরকম। তাহলে এটা, যদি কোনো শিশু 5 থেকে 6 বছর বয়সে পূর্ণাঙ্গ বাক্য গঠন গঠন করতে পারে, তাহলে এটি কোন তত্ত্বের প্রমাণ দেয়? এটি একটি অস্বাভাবিক ঘটনা। এনসিইআরটি এবং সাধারণ মানদণ্ড অনুযায়ী 5 বছর বয়সের মধ্যে শিশুরা জটিল বাক্য গঠনে সক্ষম হয়। এটি শুধুমাত্র ব্যক্তিগত প্রচেষ্টার ফল। ঘ, ভাষা বিকাশের সাথে শারীরিক বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। খ হবে স্যার খ। খ, এনসিইআরটি এবং সাধারণ মানদণ্ড অনুযায়ী এটি স্বাভাবিক। 5-6 বছর বয়সে শিশু এই দক্ষতা স্বাভাবিকভাবে একটা বিকাশের অংশ। আই থিঙ্ক ওই প্রশ্নটা কোথায় গেল? ওই প্রশ্নটা পেপার এতে না পেপার বি তে আমি দেখিনি, দাঁড়াও পেপার এতে এখানে এই 5 বছর বয়সের আরেকটা প্রশ্ন মনে হয় আছে, দেখি যদি এখানে না আছে তাহলে ওটা পেপার 2 তে দেখলাম আমি। সেটা হচ্ছে প্রগতিশীল শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? একজন কঠোর শাসক, একজন সুবিধা প্রদানকারী বা ফ্যাসিলিটেটর হিসেবে যিনি শিক্ষার্থীর সামাজিক আবেগীয় বিকাশকে নজর দেন, শুধুমাত্র তথ্য প্রদানকারী হিসেবে যিনি শুধুমাত্র বার্ষিক পরীক্ষায় নম্বর দেখেন। স্যার খ। স্যার বি হবে। স্যার বি। আবেগীয় বিকাশ ইমোশনাল ডেভেলপমেন্ট এবং শারীরিক বিকাশ ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে সম্পর্ক কি? এখানে বলছে এরা একে অপরের থেকে সম্পূর্ণ স্বাধীন। ইমোশনাল ডেভেলপমেন্ট আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আবেগীয় বিকাশ সরাসরি মানসিক এবং শারীরিক গঠনের সঙ্গে সম্পর্কিত। স্যার খ। শারীরিক বিকাশ আগে শেষ হয়, আবেগ পরে শুরু হয়। এদের মধ্যে কোনো সুনির্দিষ্ট সম্পর্ক নেই। স্যার বি। হ্যাঁ, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের মস্তিষ্কের বিকাশের উপর নির্ভর করে, তাই না? উম, তাহলে মস্তিষ্ক যেভাবে পরিণত হবে, আমাদের আবেগ সেইভাবেই ধরন, আবেগের প্রকাশের ধরনটাও সেইভাবে পরিবর্তিত হবে। তাহলে আবেগের সাথে মস্তিষ্কের গঠনটাই শারীরিক গঠন হয়ে যাচ্ছে, তাহলে আবেগটা আবার মানসিক হয়ে যাচ্ছে, অ্যাড্রিনালিন। চলো, তারপর ভাইগটস্কির মতে ইনার স্পিচ বা অভ্যন্তরীণ বাক্যের গুরুত্ব কি? এটা একটা মানসিক সমস্যা। এটি শিশুর নিজের চিন্তাধারাকে বি হবে নিয়ন্ত্রণ স্যার এবং বি। পরিচালন করার মাধ্যম। এটি শুধুমাত্র কথা বলার ব্যক্তি, অবশ্যই এটা খ। 26 ফাইনাল পার্ট বলছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে নিচের কোন বিবৃতিটি অনুচ্ছেদে বিতর্কিত হিসেবে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদে বলতে এখানে জানি না, বি হবে কোশ্চেনটা স্যার বাংলা বি। করতে তারা হবে, মধ্যে দেখি কি হয়েছে। স্যার বি হবে। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে কোনটা বিতর্কিত? আচ্ছা, নৈতিক বিকাশ একটি ধাপে ধাপে চলা প্রক্রিয়া। না, নৈতিক বিকাশ কন্টিনিউয়াস। তারপর হচ্ছে নিয়ম এবং আইন নমনীয় এবং প্রয়োজনে পরিবর্তন করা যেতে পারে। তারপর হচ্ছে নৈতিক বিকাশ নিরন্তর কন্টিনিউয়াস নাকি বিচ্ছিন্ন? মানে কোনো কনফিউশনের মধ্যে রেখেছে, কোনটা বিতর্কিত? আচ্ছা, শাস্তি এড়ানোর জন্য শিশুরা সব নিয়ম মানে। উম, এটা বি মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নিয়ম আইন নমনীয় এবং প্রয়োজনীয় স্যার বিও মনে হচ্ছে মাঝে মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, বিতর্কিত জিজ্ঞেস করেছে। বিতর্কিত হিসেবে মানে কি? বিতর্কিত মানে এই এই একটা তো, এগুলো ধারণা এক একটা তোমাকে দিয়ে দিয়েছে যে এগুলো ধারণা আছে, এই ধারণার মধ্যে কোনটা বিতর্কিত, কোনটা নিয়ে বিতর্ক হয়।
স্যার কন্টিনিউয়াস নিয়ে ইসে ওইটা নিয়েও তো বিতর্ক হয় একটা। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় কোশ্চেনটা ইয়েতে কিছু আহ, ইয়ে উম, হতে পারে। ইয়ে আছে, মানে কিছু ভুল আছে। ঠিক আছে, এবার কোশ্চেনটা বাংলা করতে গিয়ে কিছু ভুল হয়েছে, তার ওর মাথায় দেখতে হবে হিন্দিতে কি আছে। উম, এইটাই বিতর্কিত, নিরন্তর না বিচ্ছিন্ন। কেউ বলে এটাকে নিরন্তর, কেউ বলে এটাকে বিচ্ছিন্ন, এরকম। কিন্তু আমরা এমনি যদি উত্তর করে জিজ্ঞাসা করে যে নৈতিক বিকাশ তোমার মতে কি, তাহলে আমরা কিন্তু সবসময় কন্টিনিউয়াসই অ্যান্সার দেবো, ঠিক আছে। তারপর বিকাশের জন্য সঠিক বৈশিষ্ট্য কোনটি, এটা হলো একবার। হ্যাঁ, এটাও হলো একবার। আবেগীয় বিকাশ শারীরিক বিকাশের মধ্যে সম্পর্ক, সেটাও হলো। শারীরিক ইনার স্পিচ হলো। 30টা সেকেন্ড টাইম চলে এসেছে এটা। ঠিক আছে, যারা নেক্সট মানে এই মুহূর্তে এখানে উপস্থিত আছে তারা হয়তো জানিয়ে দিই আর একবার, এটা হচ্ছে আজকে দুপুর 2টোর পর থেকে আর দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত গোটা ভারত জুড়ে যে সিটেট পেপার 1 পরীক্ষাটা কন্ডাক্ট হলো, তার দুটো পার্ট নিয়েছি, সিডিপি নিয়েছি আর ইভিএস নিয়েছি। আর এর পরে আমি পেপার 2 এর, যেটা সোশ্যাল স্টাডিজ বলে, যে মানে যারা আপার প্রাইমারি পড়ছো তাদের সোশ্যাল স্টাডিজ থাকে, যেখানে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এই 4টে বিষয় থেকে যে পেপারটা থাকে ওই পেপারটা করাবো। ওটা পেপার 2 তে, ওটা ফার্স্ট হাফে পরীক্ষা আছে। আগামীকাল তোমাদের মধ্যে হয়তো অনেকের আবার পরীক্ষা থাকতেও পারে যারা সিটেট দিচ্ছে। আছে নাকি কারো? হ্যাঁ, স্যার পেপার 2টা আছে আমার, পেপার 1 আগের বার পাস হয়ে গেছিল তো, পেপার 2টা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে যে, দেখি এবার, তারপর হচ্ছে সিট কোথায়, কলকাতার দিকে? হ্যাঁ স্যার, খিদিরপুর সিট পড়েছে। আচ্ছা। পেপার 2 আছে মানে সাড়ে সাড়ে 11টা নাকি? আর 9:30 থেকে 12টা অবধি। 9:30টায় পরীক্ষা আরম্ভ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাড়াতাড়ি পৌঁছে যেও তাহলে। তার মানে 8:30টায় গেট বন্ধ হয়ে যাবে, 1 ঘন্টা আগে কি 8টার মধ্যে, 9টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ স্যার। হুম। আল বিরুনি হাজার হাজার বছর আগে ভারত ভ্রমণে এসে ভারতের মানুষের কোন দক্ষতার প্রশংসা করেছিলেন? এটা একটা পেপার 1 এর ইভিএস এর কোশ্চেন, চিন্তা করো, আজকে দিয়েছে। আজ তো ইতিহাসের প্রশ্ন। এইখানে জিজ্ঞাসা বলি তোমাকে কেন ইভিএস এর কোশ্চেনটা দিয়েছে, কারণ এই প্রশ্নগুলো সিটেটে কি হয়, এনসিইআরটির বই ফলো করে হয়। এবার এনসিইআরটি তুমি 3, 4, 5 3 বছরের যদি ক্লাসের বইগুলো ফলো করবে, সেই বইগুলো থেকেই কোশ্চেন আছে। যেমন তুমি কালকে আপার প্রাইমারিতে পেপার 2 দিতে যাচ্ছ, তুমি এনসিইআরটির এই 3 থেকে একদম 8 পর্যন্ত যতই মানে ক্লাসের কোশ্চেন, ক্লাসের বইগুলো আছে, ওদের ইতিহাসের, ভূগোলের, ওতে যেমন হয় আর কি, এই পরিবেশ ও অন্যান্য বলে অঙ্ক লেখা থাকে যে বইগুলো আর কি, ওই বইগুলো যা চ্যাপ্টার আছে, হয়তো ফার্স্ট একটা চ্যাপ্টার দিয়েছে নন রিনিউয়েবল এনার্জিস, তারপরে সেকেন্ড চ্যাপ্টারটা দিয়ে দিয়েছে জল দূষণ, থার্ড চ্যাপ্টারটা দিয়ে দিয়েছে আবার ইতিহাসের হয়তো একটা আগুন আবিষ্কার, যেটা যেমন বাংলা বইগুলো আজকে তুমি দেখতে পাও। সেজন্য পুরো ওদের সিলেবাস থেকে প্রশ্নগুলো পড়ে। তো আলবিরুনির এখানে পুকুর ও জলাধার, যেটা সেটা বলেছিল, উজবেকিস্তান থেকে পর্যটক আলবিরুনি ভারতের জল সংরক্ষণ পদ্ধতি এবং ধাপে ধাপে সিঁড়ি দেওয়া কুয়ো বা বাউড়ি দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি লিখেছিলেন যে ভারতের মানুষ পাথর কেটে বিশাল পুকুর বানাতে দক্ষ। অরণ্যের অধিকার আইন 2007 অনুযায়ী কত বছর জঙ্গলে বসবাস করলে সেই জমির উপর অধিকার জন্মায়? এটা হচ্ছে 25 বছর, ঠিক আছে। মানে একটা জাতি, হয়তো কিছু লোক আছে, সেই জাতির লোকজন একটা জঙ্গলের একটা অংশে বসবাস করছে, তাহলে সেই জঙ্গল অধিকার আইনে ওই জমিটার উপরে তাদের একটা মালিকানা জন্মায়, ঠিক আছে, তাদের অত সহজে ওঠানো যায় না। তারপর ইতিহাসের তথ্য অনুযায়ী মানুষ প্রথম কোন প্রাণীদের পোষ মানাতে শুরু করেছিল? কুকুর ও বিড়াল। ঘোড়া আর গাধা। এখানে আমার মনে হয় ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে কিছু প্রবলেম হয়েছে, বুঝতে পেরেছো? মানুষের আমরা সারা জীবন ধরে পড়ে এলাম, সেটা কুকুর আর ভেড়া হবে তো, এটা মানে অপশনটা একটু ডিস্টার্ব মনে হয়।
হ্যাঁ হ্যাঁ, কুকুরের ছাগল। কুকুরের ছাগল অপশন। এটা বিড়াল তো হতেই পারে না, বিড়ালটা নয়, কিন্তু কুকুর তো অবশ্যই আমরা জানি পোষ মানাতে শুরু করেছিল। কুকুরের পরই তারপরে যে ভেড়া ছাগল এরকম ছোট, তারপরে গরু হয়েছিল। না তারপরে গরু নয়, তবে ঘোড়া গাধা এরকম দেখতে হবে ব্যাপারটা। আমাকে একবার টাইম দেবে, তাহলে আমি একবার তাহলে নেটে চেক করে দেখতাম যে হ্যাঁ আজ স্যার দেখছি। হ্যাঁ তাহলে এক মিনিট টাইম তো আমাকে, আমি জাস্ট দেখি কিছুতে পেপারটা লিখে আসি। তোমরা তার পরেরটা করতে পারো, 25 বছরের মধ্যে 2000 সালের পর থেকে কোন রাজ্যগুলি গঠিত হয়েছে, এগুলো নিজে থেকে দেখতে থাকো। আমি একটু ছোট করে দিচ্ছি, তেলেঙ্গানা। আমি একটু ছোট করে দিচ্ছি, যেগুলো তোমরা দেখতে পারো। স্যার বি। এই প্রশ্নটা কি ভয়ঙ্কর প্রশ্ন, চিন্তা করো। ওদের বক্তব্য হচ্ছে যে আজ থেকে 15,000 বছর আগে মানুষ প্রথম যে প্রাণীটাকে পোষ মানালো শিকারের সাহায্যের জন্য, সেটা হচ্ছে কুকুর। কিন্তু এই অপশনে যেহেতু বিড়াল আছে, তাই এই অপশনটা হবে না। তাহলে কুকুর আর বিড়ালের পরে অ্যানিমাল হাজবেন্ডারি বলে একটা এনসিইআরটি-তে চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে বলা হচ্ছে প্রথম দুধ মানে ক্যাটেল, ক্যাটেল হিসেবে মানে যেখান থেকে মাংস, দুধ এবং চামড়া ব্যবহার করা হবে, সেরকম অ্যানিমাল হিসেবে ভেড়া এবং ছাগলকে পোষ মানাতে শুরু করেছিল। তাহলে অনেকেই কুকুর দেখে এটাকে টিক দেবে, কিন্তু যেহেতু বিড়াল আছে সেজন্য অপশনটা হবে না। তাই ভেড়া ও ছাগলটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চিন্তা করো, এইটা এক্সপ্লানেশন ওদের। ভেড়া ছাগলটা হচ্ছে 10 থেকে 11 হাজার বছর আগে, কুকুর সবার আগে 15,000 বছর আগে। গত 25 বছরের মধ্যে 2000 সালের পর থেকে ভারতে কোন রাজ্যগুলি গঠিত হয়েছে? স্যার স্যার বি। বি। বি ছত্তিশগড় তেলেঙ্গানা। সিকিম 1975, গোয়া ওইরকম তারও আগে। তারপরে মহারাষ্ট্র ও বহু পুরনো, মধ্যপ্রদেশও অনেক আগে হয়ে গেছে, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা। তারপরে হচ্ছে গ্রামের কাঁচা ঘর লেপার জন্য কেন গোবর এবং কাদার মিশ্রণ ব্যবহার করা হয়? এটা ওই এনসিইআরটি-তে একটা, স্যার ডি। এর এনসিইআরটি-তে একটা সারা ভারতে বিভিন্ন ধরনের বাড়ি, বিশেষ করে পাহাড়ের দিকে কি ধরনের বাড়ি, কাশ্মীরে কি ধরনের বাড়ি, ওই নৌকার উপরে বাড়ি, কেরালার এক ধরনের বাড়ি, ওই সব ধরনের বাড়ির উপরে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেই। তো গ্রামের কাঁচা ঘর লেপার জন্য কেন গোবর এবং কাদা
মিশ্রণ ব্যবহার করা হয়। সেটা হচ্ছে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পোকামাকড় দূর করার জন্য। লেহ লাদাখের ঘরবাড়ি বললাম, লেহ লাদাখের ঘরবাড়ির প্রধান বৈশিষ্ট্য কোনটি? স্যার এটা খ। খ, নিচের তলায় কোনো জানলা থাকে না, পাথরের মোটা দেওয়াল থাকে, ওইখানে মেনলি ওরা গৃহপালিত পশুগুলোকে রেখে দেয় রাতের বেলায়, সকালবেলায় চড়ায়, এই রাতের বেলা আবার ওইখানে রেখে দেয়। আবার খাদ্য মজুত করা হয় একটা নিজেদের, যেহেতু বরফ পড়ে তো দিয়ে সারা বছরের ফসলটা ওইখানে জমিয়ে রাখে, এই শীতকালে যখন বরফ পড়ে চাষ হয় না তখন ওই টাইমটা খায় আবার। তারপর হচ্ছে তোরাং, তোরাং কথাটির অর্থ হলো জঙ্গল, এটি কোন রাজ্যের আদিবাসী ভাষায় ব্যবহৃত হয়? এটা ঝাড়খণ্ড, মিজোরাম। ঠিক আছে? ঝাড়খণ্ড। হ্যাঁ, আচ্ছা। এটা ঝাড়খণ্ড হবে। ঝাড়খণ্ডের আদিবাসীদের কুরুক বলে একটা ভাষা আছে, KURUKH, বাংলায় বলতে গেলে কয় হস্যু ডয়বিন্ড হস্যু খ, কুরুক। কুরুক বলে একটা ভাষা আছে, এই কুরুক ভাষায় তেরাং শব্দের অর্থ হলো জঙ্গল। ঝাড়খণ্ডের, ওদের বইতে পড়লে জানতে পারবে, ঝাড়খণ্ডের জঙ্গল আন্দোলনের নেত্রী একটা ছিল নেত্রী সূর্যমণি। ওই সূর্যমণি প্রথমে মানে জঙ্গলকে তেরাং বলে একটা ওদের জনপ্রিয় করেছিল, তেরাং বাঁচাও টাইপের এরকম কিছু করেছিল, সেটাই মানে জঙ্গল বাঁচাও, নেত্রী সূর্যমণি। তারপরে কলসপত্রী উদ্ভিদ বা নেপেনথেস ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? কলসপত্রী উদ্ভিদ কোথায় পাওয়া যায় ভারতে? মেঘালয়। মেঘালয়, একদম। নাইট্রোজেন সমৃদ্ধ মাটির অভাবে কীটপতঙ্গ ধরে খায়, তাই তো? সরাসরি আমাদের নিজের শরীরে হ্যাঁ, নাইট্রোজেনের জন্য, প্রোটিন প্রোটিন রস পাওয়ার জন্য। প্রোটিন রস পাওয়ার জন্য, মেনলি নাইট্রোজেন সমৃদ্ধ মাটির অভাবে, ঠিক আছে? হ্যাঁ, কোন মৌলিক পদার্থ তখন নাইট্রোজেন বলবে। মেঘালয় রাজ্যে দেখা যায়, এবং লাদাখে বা শুষ্ক মরু অঞ্চলে এটা না না না, ওটা না, ভালো। মেঘালয়, মেঘালয় অ্যান্সার করতে এখানে। মৌমাছির চাকে বি হাইভ থাকা সদস্যদের ভূমিকা সম্পর্কে কোনটা সঠিক? বলছে চাকে অনেকগুলো রানী মৌমাছি থাকে যারা সবাই ডিম পাড়ে। এটা ম্যাক্সিমাম একটা থেকে দুটো থাকে, একটাই থাকে, অন্য কোনো বড়দের দুটো থাকে। তাহলে পরে পড়ি তো, পুরুষ মৌমাছিরা চাকে যাবতীয় নির্মাণ কাজ করে, এ ফালতু। তারপরে স্যার গ। স্যার গ। স্ত্রী মৌমাছিরা মধু সংগ্রহ করে এবং বাচ্চাদের দেখাশোনা করে, হ্যাঁ এটা ঠিক, কিন্তু শ্রমিক মৌমাছিরা মানে স্ত্রী মধু সংগ্রহ করে বাচ্চা থেকে দেখাশোনা করে। তারপরে হচ্ছে রানী মৌমাছিরা সারাদিন ফুলের রস খুঁজে বেড়ায়, এটা হতে পারে না। চাকের অনেকগুলো মৌমাছি থাকে। দেখো একটা চাকে একটাই রানী থাকে, আমি বললাম অনেক বড় উম, চাক হলে সেখানে দুটো রানী থাকে, তাহলে চাকে অনেকগুলো রানী মৌমাছি থাকে, এটা হতেই পারে না। তাহলে একমাত্র স্ত্রীটাই ঠিক হচ্ছে, যে স্ত্রী মৌমাছিরা ফুল সংগ্রহ মধু সংগ্রহ করে এবং বাচ্চাদের দেখাশোনা করে। এখানে আমি একটা দিয়েছিলাম, এটাকে ছোট নোট করলে আমি এখানে বোনাস। স্যার পুরুষ মৌমাছিরা চাকের যাবতীয় নির্মাণ কাজ করে, এটাও তো ঠিক। না, পুরুষরা শুধু, শুধু শ্রমিক মৌমাছিরা। শ্রমিক মৌমাছি বলে কিছু হয় না, শ্রমিক মৌমাছিটা হচ্ছে স্ত্রী মৌমাছিদেরই শ্রমিক মৌমাছি বলা হয়, ঠিক আছে? একটা বড় মৌমাছি হয়, সেটা হয় রানী, যে মাঝখানে থাকে, যে ডিম পাড়ে, যাকে বেস করে একটা চাক তৈরি হয়। সেকেন্ড হচ্ছে পুরুষ মৌমাছিরা কিচ্ছু করে না, পুরুষ মৌমাছিরা শুধু মেয়েদের শরীরে ডিম আনতে সাহায্য করে, ব্যাস, তারপরে ওরা আস্তে আস্তে মরে যায়, এবং সেই চাক তৈরিতেও কোনো সাহায্য করে না, দেখো উপরে আমি লিখে দিয়েছি। এবং শ্রমিক মৌমাছিরা যেগুলো অ্যাকচুয়ালি স্ত্রী মৌমাছি হয়, সেইগুলোই সারাদিন কাজ করে, ফুলের রস সংগ্রহ করে, নাচের মাধ্যমে অন্য মৌমাছিদের খাবারের সন্ধান দেয়, এসে সবকিছুটা করে কিন্তু ওই স্ত্রী মৌমাছি, অন্য মৌমাছিগুলো। এখানে মানে মৌমাছিদের জগতে পুরুষ মৌমাছি একদম কিচ্ছু না, একদম জাস্ট ওই ডিমটা পাততে সাহায্য করে। নেক্সট যাচ্ছি। মধু সংগ্রহের জন্য মৌমাছিরা যখন কোনো ফুলের সন্ধান পায়, তখন তারা কিভাবে অন্যদের জানায়? ওই তো আপনি লিখে দিলেন এক ধরনের বিশেষ নাচের মাধ্যমে। ওখান থেকে উড়ে এসে চাকের সামনে একটা বিশেষ নাচ করে, যার ফলে বুঝে যায় যে ও খাবারের সন্ধান পেয়েছে। বেশ, এটাকে কি ডান্স বলে জানো? এটাকে ওয়াগল ডান্স বলে, ঠিক আছে? WAGGLE, আমি নিচে লিখে দিয়েছি, ওয়াগল ডান্স বলে। এমনকি ওই নাচের ভঙ্গি থেকে সেই খাবারের স্থানটা কতটা দূরে, সেই ডিস্টেন্সটা পর্যন্ত বোঝাতে পারে। তারপর হচ্ছে একজন পরিবেশ বিদ্যার EVS শিক্ষক হিসেবে গল্প বলা বা স্টোরি টেলিং পদ্ধতি ব্যবহারের সবচেয়ে উপযুক্ত কারণ কোনটা? এটি শুধুমাত্র শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, এটি বিষয়বস্তুকে প্রাসঙ্গিক করতে এবং লোকগাথার সাথে পরিচিত করতে সাহায্য করে, এটি শিশুদের চুপচাপ বসিয়ে রাখার একটা কৌশল, এটি শিক্ষকদের খাটুনি কমিয়ে দেয়। স্যার এটা খ।
বিষয়বস্তুকে প্রাসঙ্গিক করতে এবং লোকগাথার সাথে পরিচিত করতে। একদম। শুধুমাত্র নৈতিক, যদি শুধুমাত্র না দিত তাহলে নৈতিক শিক্ষাও কিন্তু হয়, কারণ স্টোরি টেলিং এর মাধ্যমে হ্যাঁ মূলত হ্যাঁ নৈতিক হ্যাঁ শিক্ষাটা হয়। তারপর পরিবেশ পরিবেশবিদ্যার ক্লাসে নৈতিক মূল্যবোধ শেখানোর চেয়ে গল্পের মাধ্যমে কোনটির উপর বেশি জোর দেওয়া উচিত? স্যার এটা খ। বিষয়ের প্রেক্ষাপট আমাকে বলছে পরিবেশবিদ্যার ক্লাসে নৈতিক মূল্যবোধ শেখানোর চেয়ে গল্পের মাধ্যমে কোনটির উপর জোর দেয়? শুধুমাত্র কল্পনা এটা তো শেখানোর জন্য হবে, নৈতিক মূল্যবোধ শেখানোর চেয়েতে এটা ভুল হয়েছে, এটা জন্য হবে। নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য গল্পের মাধ্যমে কোনটির উপর জোর দেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই তখন বিষয় প্রেক্ষাপট এবং সামাজিক অভিজ্ঞতা। তারপর যদি একজন শিক্ষার্থী, যেমন পুনম, বিভিন্ন প্রাণীর দেহের অংশ জোড়া লাগিয়ে একটা নতুন কাল্পনিক প্রাণী আঁকে, তাহলে শিক্ষকের কি করা উচিত? তাকে বকা দেওয়া উচিত? এটি বাস্তবসম্মত নয়। হয় না আমাদের স্যার বাচ্চা, এটা খ। খ। আর বাচ্চাদের মধ্যে দেখি না একটা এরকম কিছু একটা এঁকে দিল, ঠিক আছে, যে মানে তুমি কি করা উচিত ওটা দেখে? যে তাকে বকা দেওয়া উচিত, তার সৃজনশীলতা এবং পর্যবেক্ষণ ক্ষমতার প্রশংসা করা উচিত? তাহলেও কিন্তু ভুল। তাকে খ, ওর প্রশংসা করা উচিত। আচ্ছা, তাকে ড্রয়িং ক্লাস থেকে বের করে দেওয়া উচিত? এটা তো হবেই না। শুধুমাত্র বইয়ের ছবি দেখে আঁকতে বাধ্য করা তো যাবেই না। বকা দেওয়াটা বাস্তব, সেই হিসেবে খ, মানে সৃজনশীলতা এবং পর্যবেক্ষণ ক্ষমতার প্রশংসা করা। এটা মানে কি, এটা হচ্ছে যে তুমি তাকে সবার আগে জিজ্ঞাসা করবে যে তুমি কি আঁকতে চেয়েছো। সে হয়তো বললো এটা হচ্ছে একটা হাতি। তুমি তখন বললে যে আচ্ছা হাতি এরকম, তাহলে কোনটা সুর, এটা ও তোমাকে দেখানোর চেষ্টা করলো যে এখান থেকে একটা সুর, মানে তাহলে লেজ, এই যে লেজ ভুলে গিয়েছি তুমি এটা করলো। যে তুমি বাস্তবে বই থেকে একটা হাতির ছবি দেখালে, দিয়ে বললে যে দেখো হাতিটা তো এরকম হয়, তাহলে তুমি এরকম আঁকার চেষ্টা করো এটা দেখে দেখে। মানে বুঝতে পারলে, সবার আগে যেটা করেছে সেটাকে আগে প্রশংসা করো, তারপরে তার ক্রিয়েটিভিটিকে আরো করো, বাড়াও। এটা অঙ্ক ঢুকে গিয়েছে হঠাৎ করে। না, এটা ইভিএস এর মধ্যেই ছিল, এটা অঙ্কর কোশ্চেন নয়। মানে ইভিএস কোশ্চেনই অ্যান্সার এটা ঢুকে দিয়েছিল। যে স্যার এটা 54। 54 মনে হয়। ট্রেনের গতিবেগ সংক্রান্ত এটা 54 হবে। একটি ট্রেনের গতিবেগ সংক্রান্ত একটি গাণিতিক সমস্যায় যদি উত্তর 15 মিটার/সেকেন্ড আসে, তাহলে সেটাকে কিলোমিটার ঘন্টায় পরিবর্তন করলে কি হবে? তাহলে সবার আগে আমাকে এটা বলো, আমি শিখিয়েছিলাম তোমাদেরকে অঙ্ক ক্লাস করার সময় যে এই মিটার/সেকেন্ডকে কিলোমিটার/ঘন্টায় পরিবর্তন করার জন্য একটা শর্টকাট আছে। স্যার স্যার 18/5 দিয়ে গুণ করতে একদম হবে। একদম একদম, আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে 15কে যদি 18/5 দিয়ে গুণ করো, তাহলে দেখো যেটা আসছে 54 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে। হ্যাঁ, ওটা ঘুরিয়ে একবার। বেশ। দেখুন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য একজন শিক্ষকের কোন কাজটি করা উচিত? স্যার এটা খ হবে। শিক্ষার্থীদের স্বাধীনভাবে ছবি আঁকা বা কোনো মডেল তৈরি করার সুযোগ করে দেওয়া। হুম। তারপর হচ্ছে পরিবেশ বিদ্যায় হাতে কলমে শেখার গুরুত্ব কি? এটা খ স্যার। হচ্ছে শ্রীনগরের ঘরবাড়ি সম্পর্কে নিচের কোনটি ভুল তথ্য? বলছে ডঙ্গা হচ্ছে এক ধরনের নৌকো যা জলে, মানে ডাল লেকে যে এই যে নৌকার উপরে ঘরগুলো হয়, মানে যেটা ঝিলাম ডাল লেক বা ঝিলাম নদীতে, সেগুলোকেই আর কি ডঙ্গা বলে। ঠিক আছে, এটা কোনো খোদাই করা স্থাপত্য নয়। তাছাড়া ডাল লেকের হাউস বোট, বিশেষ হ্যাঁ জানলা স্যার এটা বিশেষ থাকে। থাকে। হ্যাঁ হ্যাঁ এটা- এগুলো কোনটা ভুল তথ্য এইটা। ইভিএস শিক্ষায় লোককথা বা ফোক টেলস ব্যবহারের সুবিধা কি? এটি স্যার এটি এটা খ। খ। স্থানীয় খ। সংস্কৃতি এবং খ। পরিবেশের প্রতি শ্রদ্ধা বাড়ায়। ক, এটা উদ্ভিদের বৈচিত্র্য, প্ল্যান্ট ডাইভার্সিটি বোঝানোর জন্য একজন শিক্ষকের কোন কাজটি করা সবচেয়ে উপযুক্ত? স্যার এটা খ হতে পারে। বেশ কি
বলতে চাই যে শিশুদের উদ্ভিদ বৈচিত্র্য বোঝানোর জন্য একজন শিক্ষকের কোন কাজটি করা সবচেয়ে উপযুক্ত? ঘ হবে। কবিতা শোনানো, ঘ হবে। ঘ, হ্যাঁ সবকটাই। তারপরে পরিবেশবিদ্যার ইভেস প্রকৃত প্রকৃতি বা বৈশিষ্ট্য কোনটি সব থেকে ভালো প্রকাশ করে? স্যার খ। উম, হ্যাঁ, যুক্তিপূর্ণ তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ। এনসিএফ অনুযায়ী মুখস্থ বিদ্যা বা রোট লার্নিং দূর করার জন্য কোনটি প্রস্তাবিত হয়েছে? বিষয়ভিত্তিক সীমানা কঠোর করা, বিভিন্ন বিষয়কে আলাদা আলাদা ভাবে পড়ানো, আন্তঃবিভাগীয় সংযোগ, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তৈরি করা এবং মুখস্থ করাকে নিরুৎসাহিত করা, শুধুমাত্র পাঠ্য বই অনুসরণ করা। এটা গ। গ, অবশ্যই একটা জিনিসের সাথে একটা জিনিস রিলেট করে পড়ানো, যেটা মনে থাকে। তারপর দিন এবং রাত কিভাবে হয় এই ধারণাটি শিশুদের বোঝানোর জন্য সব থেকে ভালো মাধ্যম কোনটি? একটি মানচিত্র দেখানো, ব্ল্যাকবোর্ডে ছবি আঁকা, এটি গ্লোব এবং আলোর উৎস ব্যবহার করা, শুধুমাত্র বই থেকে পড়ানো, চোখ বন্ধ করে বুঝতে পারছে এটা। গ হবে। হ্যাঁ, পরিবেশ বিদ্যার শিক্ষায় আলোচনা পদ্ধতির সুবিধা কি? এটি সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন বৃদ্ধি করে, এটি প্রকৃত এবং অর্থপূর্ণ শিখনে সাহায্য করে, এটি শিক্ষার্থীদের একে অপরের চিন্তা ভাগ করে নিতে সাহায্য করে। উপরের সবগুলি ঠিক। উপরে সবগুলি ঠিক। ঘ। রুবিক কিউব সেটা হচ্ছে আসলে কি ধরনের উপকরণ? একটি শিক্ষণের কৌশল, মূল্যায়নের একটি সরঞ্জাম, একটি পরীক্ষার প্রশ্নপত্র, শুধুমাত্র শিক্ষকের নাম্বার দেওয়ার খাত নাকি না, রুবিক কিউব ক। বলে লিখিনি, রুবিক বলে লিখেছে শুধু। স্যার ক। আমার মধ্যে কিছুটা ভুল হচ্ছে, ঠিক আছে। রুবিক্স তোমরা একবার ইয়েতে দেখবে, শুধু রুবিক্স লিখে একবার ইন্টারনেটে দেখবে, ঠিক আছে। এখানে রুবিক্স বলছে, রুবিক্স হচ্ছে একটা স্কেল বা গাইড, যেখানে বিভিন্ন মানদণ্ড, যেমন খুব ভালো, ভালো, সন্তোষজনক, এরকম দেওয়া থাকে। এর মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার্থীর সৃজনশীলতা বা কোনো কাজের গুণগত মান বিচার করে। তাই এটি একটি মূল্যায়নের সরঞ্জাম। রুবিক্সটা ইন্টারনেটে রুবিক্স লিখলে শুধু রুবিক্স কিউবের ছবি আসবে। রুবিক্স ফর অ্যাসেসমেন্ট বলে যদি লেখো, তাহলে আই থিঙ্ক আসবে। হ্যাঁ, ঠিকই বলেছি আমি। একদম সুন্দর ছবি চলে আসছে, একটা ছক্কাটা ঘরের ছবি চলে আসছে ইন্টারনেটে, যেটাতে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কিউব বলে দেয়নি, এখানে রুবিক্স বলে বলে দিয়েছে, শুধু শুধু রুবিক্স কি সেজন্য বলে দিয়েছে। তবে সেটা মূল্যায়নের একটা সরঞ্জাম। 25, পরিবেশ বিদ্যা শেখার জন্য শিক্ষার্থীদের সম্পর্কে কোন তথ্যটি সঠিক? স্যার এটা খ। শিশুরা প্রাকৃতিকভাবেই কৌতূহলী এবং সক্রিয় শিক্ষার্থী। ন্যাশনালি কিউরিয়াস এবং সক্রিয় শিক্ষার্থী, এটা তো ধরে নিতে হয়। তারপরে হচ্ছে শিক্ষার্থীদের শেখার উন্নতির জন্য সহযোগিতামূলক শিখন, ল্যাবরেটিভ লার্নিং কেন গুরুত্বপূর্ণ? এটি শিক্ষকের কাজ খ। কমিয়ে দেয়, খ। শিশুরা দলগতভাবে একে অপরের সাথে মিশনশীল শেখে, এটি শিক্ষার্থীদের একে অপরের উপর নির্ভরশীল হতে শেখায়, এটি শুধুমাত্র ক্লাসে বিশৃঙ্খলা তৈরি করে। সহযোগিতামূলক শিক্ষা মানে মিথস্ক্রিয়া। একজন ইভিএস শিক্ষক শিশুদের বাগান নিয়ে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পাতা সংগ্রহ করতে বললেন, এখানে কোন প্রক্রিয়াকরণের দক্ষতা বিকশিত হচ্ছে? স্যার এটাও খ। পর্যবেক্ষণ এবং শ্রেণীবিন্যাস। ইভিএস এর প্রকৃতি অনুযায়ী মূল্যায়ন সম্পর্কে কোনটি সঠিক? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, পেপার পেন্সিল টেস্ট, সমষ্টিগত মূল্যায়নের উদাহরণ, রুবিক্স হলো মূল্যায়নের একটি সরঞ্জাম বা টুল। উপরে সবগুলোই ঠিক, কোনটা? উপরে সবগুলো ঠিক। উপরে সবগুলো ঠিক। এখানে আমি একটা এই জন্য ছোট নোট আমি দিয়ে দিয়েছিলাম এখানটায়, মূল্যায়ন পদ্ধতি। সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, সেটা হচ্ছে কোনো শিক্ষার্থী নিজে নিজের ভুল নিজে ধরে এবং নিজেকে যাচাই করে, যেটা এই মুহূর্তে তোমরা করছো। তারপর পেপার পেন্সিল তো যেটা বুঝতে পারছো, সামেটিভ অ্যাসেসমেন্ট। আর পিয়ার অ্যাসেসমেন্ট হচ্ছে সহপাঠীদের মধ্যে একে অপরকে মূল্যায়ন করার একটা কৌশল, সেটা হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট। পিয়ার মানে বন্ধু, অ্যাকচুয়ালি বন্ধুর অ্যাসেসমেন্ট করা, সেটা হচ্ছে একে অপরের অ্যাসেসমেন্ট করা।
তার সঙ্গে তো এখনই পড়লাম আমরা যে রুবিক্স হচ্ছে একটা সুন্দর করে ছক কেটে ঘর এরকম আছে, সেখানে বিভিন্ন গ্রেড আছে সেই হিসেবে, যেমন হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে আমরা দেখছি টিক মারছে, ওইগুলোকে ওই ঘরগুলোকে কাটা আছে, ওইটাকে বলা হচ্ছে রুবিক ছক একটা। বুঝেছো? ওইরকম তাহলে কিউবটা যেটা আমরা দেখি, সেই কিউবটাও কিন্তু অ্যাকচুয়ালি ছক কাটা থাকে বলে ওর নাম হয় রুবিক কিউব। বুঝলো এরকম। ইভিএস এর শিক্ষকের জন্য নিচের কোনটি জানা সব থেকে গুরুত্বপূর্ণ? বিজ্ঞানের জটিল সূত্র শিশুরা কিভাবে শেখে, ইতিহাস ভূগোলের সাল তারিখ শুধুমাত্র পাঠ্য বইয়ের বিষয়বস্তু। শিশুরা কিভাবে? শিশুরা কিভাবে শেখে, আমি যে জিনিসটা শেখাবো, সে শিক্ষক হয়ে গেছে মানে তার বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান আছে, তাহলে এই চারটে জিনিসের মধ্যে সব থেকে বেশি তার জানা দরকার হচ্ছে শিশুরা কিভাবে শেখে, তবে সেভাবে শেখাতে পারবে। তারপর কোনো শিক্ষার্থী যদি প্রশ্ন করে গোলাপ গাছের কাঁটা থাকে কেন, শিক্ষকের সেরা প্রতিক্রিয়া কি হবে? এটা জাস্ট দেখলাম লোকজনের মধ্যে, ছেলেপেলের মধ্যে খুব মানে আনন্দ হয়েছে, বলছে আজকে রোজ ডে সেজন্য গোলাপ গাছ নিয়ে দিয়েছে, কালকে চকলেট ডে না কি আছে তার জন্য দেখবেন চকলেট নিয়ে প্রশ্ন দেবে। যদি শিক্ষার্থীদের কোনটি মানে শিক্ষার্থীরা কোনটা প্রশ্ন করে গোলাপ গাছে কাঁটা থাকে কেন, সেটা হচ্ছে তাকে বলা হচ্ছে এটি একটি সাধারণ বিষয়, তাকে পর্যবেক্ষণ করতে বলা এবং আলোচনা করা কিভাবে কাঁটা প্রাণীদের হাত থেকে গাছকে রক্ষা করে, উদ্ভিদবিদ্যা বা ইভলিউশন নিয়ে বড় বক্তৃতা দেওয়া, তাকে চুপ স্যার করিয়ে এটা দেওয়া। খ হবে। খাওয়া স্যার খ। হবে। হ্যাঁ, অবশ্যই। খ। স্যার এগুলো সব তো খই হচ্ছে। আমার মনে হয় আমি যখন এটাকে বাংলা অনুবাদ করেছি তখন এআইটা নিজে থেকে সঠিক উত্তরগুলোকে খ তে বি তে বসিয়ে নিয়েছে। ও ও স্যার, তাই আমি বলছি যে ওখানে হ্যাঁ তো যারা পরীক্ষা দিচ্ছে তারা কি সব খয়ে দেবে হ্যাঁ তাহলে? হ্যাঁ, এটা হয়েছে, বুঝতে পেরেছো? কারণ এই হুম। একটা যে 7টা 7:30টার দিকে আমি কোয়েশ্চেন পেপারটা পেলাম। তো তখন আর কি দেখলাম, কারণ অলরেডি 5টায় পরীক্ষা শেষ হয়েছে, তো 7টা 7:30টার পর কোয়েশ্চেনটা দেখলাম, হাতে পেলাম, মানে হাতে পাওয়া নয়, ওই পিডিএফ পেলাম, তো সেটা দেখে দেখে জাস্ট আমি ইয়ে করলাম। তারপরে যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ঈশা জানতে চাইলো যে গাই বা গরু কেন ডিম দেয় না, ঠিক আছে, এক্ষেত্রে ইভিএস বইয়ের কোন ধারণাটি ব্যবহার করা যেতে পারে? তুমি যদি ওকে মেরুদণ্ড অমেরুদণ্ডের পার্থক্য তুমি যদি ওকে মেরুদণ্ড অমেরুদণ্ডের পার্থক্য বোঝাতে যাও, তাহলে সেটার সঙ্গে ডিম কেন দেয় না তুমি বোঝাতে পারবে না। বিবর্তনবাদে কঠিন তত্ত্ব তার মাথায় ঢুকবে না, খাদ্যাভ্যাস এর সঙ্গে সম্পর্কিত নয়। তার থেকে বরঞ্চ তুমি বললে যে প্রাণীদের কান দেখা যায় না সেগুলো হচ্ছে সরীসৃপ, যে ওই যে সেগুলো যেগুলো লোম থাকে সেগুলো হচ্ছে স্তন্যপায়ী, তাহলে যাদের স্তন্যপায়ী স্তন আছে তাহলে তারা বাচ্চা দেবে, তাহলে সেই স্তন থেকে তাহলে তারা দুধ খাওয়াবে। এরকম ভাবে তুমি গোটা জিনিসটা বোঝাতে পারলে। বুঝতে পারছো? তাহলে এখানে তোমাকে ডাইরেক্ট আর কি সরীসৃপ এবং স্তন্যপায়ীর পার্থক্য বুঝিয়ে তুমি যদি উত্তর দাও এরকম ভাবে লিখতে পারতো, কিন্তু যেহেতু তোমাকে কঠিন করে দিয়েছে এরকম ভাবে লিখে, যে যে প্রাণীদের কান দেখা যায় না এবং শরীরে লোম থাকে, তারা বাচ্চা দেয়, তারা স্তন্যপায়ী, এই জিনিসটা বোঝানো যেতে পারে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটোই থাক। 30 30 60টা কোশ্চেন হলো, 30টা না 25, হ্যাঁ 30টা 60টা কোশ্চেন হলো, 1 ঘন্টা কমপ্লিট হলো আমাদের। চলো রাখছি, শেষ করছি। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার।